নাথ চক্রবর্তী স্যার। আলোচনার বিষয় হলো শরিক মায়াজম, পর্ব ৫৫। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে ভালো, না একটু লাইটটা বাড়াতে হবে? বলছি, লাইটটা কি বাড়াতে হবে না দেখা যাচ্ছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে হোমিও দর্পণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, এটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। শুধু তাই নয়, হোমিওপ্যাথির চিন্তা চেতনা যে কত গভীর, কত তার বিশালতা, এটা থেকে বুঝতে পারবেন হ্যানিম্যান যে কোন পর্যায়ের বিজ্ঞানী ছিলেন। আপনারা অবাক হয়ে যাবেন এখানে। শুধু তাই নয়, সো কল্ড মডার্ন সায়েন্স, যাদের কথা বলতে গেলে অনেকে লালা বেরিয়ে আসে, তার সঙ্গে একটা তুলনামূলক জায়গা আমরা দিতে পারি। এবং ছোট্ট এই কথাটা বলে আমি ম্যাটারে ঢুকছি। সেটা হচ্ছে কি, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে বংশগতি বংশগতি বা ভিডিওটা বন্ধ করুন মফত, কি আপনি বন্ধ করুন ভিডিওটা। বংশগতিকে আমরা কিভাবে চিকিৎসা করব, সেই জায়গাটাও কিন্তু এখান থেকে আমরা উপলব্ধি করতে পারবো। এবং এটা আমরা সৌভাগ্যবান, যারা হোমিওপ্যাথির ফিলোসফিটা ভালো বোঝেন। তারা হয়তো পণ্ডিত নয়, কিন্তু তারা রোগ সারাবার পক্ষে যথেষ্ট, কারণ প্রয়োজনে তারা বিভিন্ন জায়গা থেকে সাবজেক্টগুলোকে কালেকশন করতে তারা জানেন যে কোনটা আমার লাগবে, এটা তারা বোঝেন। এবং এই জায়গায় একটা কথাই, সেটা হচ্ছে যে হ্যানিম্যান কিভাবে এই জায়গাটা আমাদের তুলে ধরেছেন, অপূর্ব একটা জায়গা তুলে ধরেছে। সেই জায়গাটাতে ব্যাখ্যা করতে গিয়ে আমি ঢুকবো, আমার পেশেন্টের একটা হিস্ট্রি আমার মনে পড়েছে আজকে, সেখান থেকে ঢুকবো আমি। তখন বুঝবেন যে কি অসাধারণ ব্যাপার। অথচ আমরা অনেকেই এই দেখতে পাচ্ছি মডার্ন সায়েন্সে জেনেটিক্স যে আবিষ্কার হয়েছে, সেইখানে তার যে বংশগতি, যে ধারক বাহক সবই প্রমাণিত হয়েছে, কিন্তু সেটাকে চিকিৎসা বিজ্ঞানে তার পরিপ্রেক্ষিতে যে ওষুধ আনা, সেটা কিন্তু আজও পর্যন্ত হয়। সেই জন্যই তাদের গবেষণা চলছে, আর গবেষণা যারা করে তারাই তো মডার্ন। এই জন্য এটা মডার্ন সায়েন্স। আমাদের গবেষণার প্রয়োজন নেই কথা বলছি না, কথা হচ্ছে যে কি জিনিস অ্যানিমেন তুলে দিয়ে গেছেন আমাদের হাতে, সেটা শুধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। এবং প্র্যাকটিক্যালি এই বইগুলো পড়া হয় না, পড়ানো হয় না। এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের ক্লাসের সুবাদে আমার এটাকে বেশ ভালো করে ঝালাই করে নেওয়া হচ্ছে। এতে আমি কিন্তু অনেক উপকৃত হয়েছি। আপনারা যদি উপকৃত হন, তাহলে আমার পরিশ্রম সার্থক। এবার আসা যাক, কি বলছেন এখানে। বলছে এ সিমিলার, এটা আমি পাতাটা একটু বলে দিই। আমার তো বড় বড় পাতা তো ১১৭, ছোট পাতা কি হবে বলতে পারবো না, আমার ১১৭ পাতায় আছে। A similar great hindrance to the cure of far advanced chronic diseases is often found in the debility and weakness
into which youths fall who are spoiled by their rich parents, who are spoiled by their rich parents, কথাগুলো খেয়াল করে দেখুন, rich parents being carried away এক মিনিট, being carried away for their superabundance and wantonness and seduced by the wicked companions, একটু আমার আলোর অভাবে অসুবিধা হচ্ছে পড়তে, companions through destructive passions and excesses, comma, through the revealing abuse of the sexual instinct, gambling, etc. প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু কনোটেশন গুলো বুঝতে হবে। এখানে কি বলা হচ্ছে, স্পয়েলড বাই রিচ প্যারেন্টস, কথাটা ভালো করে খেয়াল করে দেখুন। স্পয়েল তার বড়লোক বাবা মার জন্য ছেলে নষ্ট হয়ে যায়, যেটা বকে যাওয়া ছেলে বলে, বকে যাওয়া এক কথা বকে যাওয়া। এখন আপনি অনেক পাবেন। তাহলে কি হলো না, এখানে কি বলছে, হিন্ডারেন্স অফ দ্য কিওর, মানে কিওরে বাঁধা, কিওরে যে বাঁধা, এই যে বর্তমান যুগে ক্রনিক ডিজিজে কিওরে বাঁধা যেটা হচ্ছে, যেটা বর্তমান যুগে আমরা, এটা হ্যানিম্যান তখন বলছেন, এখন তো অবস্থাটা ভয়ঙ্কর অবস্থা। এই যে বাঁধাটা কি হচ্ছে না, অ্যাডভান্স ক্রনিক, যেখানে অ্যাডভান্স ক্রনিক ডিজিজটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, ক্রনিক ডিজিজটা যখন অনেকটা প্রোগ্রেস করে ফেলেছে, সেই রকম ক্ষেত্রে একটা বাধা আসছে কোথা থেকে, এবং ইন দ্য ডিবিলিটি অ্যান্ড উইকনেস ইনটু হুইচ ইউথ ফল হু আর স্পয়েলড বাই দ্য, সোজা কথায় তার শারীরিক দুর্বলতা এবং মানসিক দুর্বলতা যাই বলুন, সোজা কথা এই যে তার কন্ডিশনটা যেটা আসছে, এই কন্ডিশনটা এই রোগের জন্য যে তার যে কোনো কারণে হোক, এক কথায় দুর্বলতা, যদিও দুটোর মধ্যে একটু সামান্য পার্থক্য আছে, ডিবিলিটি এবং উইকনেসের মধ্যে, উইকনেসটা একটু পার্থক্য আছে, এই জায়গাটা আমাদের মূল বিষয় নয়। মূল বিষয়টা যেটা হচ্ছে, এই যে ছেলেগুলো যেগুলো হচ্ছে রিচ বাবা মায়ের দ্বারা, তার কি হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে, এই বকাটে ছেলেগুলো। আজকাল বকাটে ছেলেদের জন্য বাবা মায়ের টাকা পয়সাইটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। এখন তো মধ্যবিত্ত ঘরেও দেখতে পাবেন এই ধরনের বকাটে ছেলের অভাব নেই কিছু, চারিদিকে একটু তাকালে বুঝতে পারবেন পরিস্থিতিটা কোথায়। এবার ধরুন একটু পরে আসছি এই প্রসঙ্গটা। এরপর কি বলছে, সুপার অ্যাবান্ডেন্স, তাতে এই যে তার উচ্ছৃঙ্খল জীবন, এই যে সুপার অ্যাবান্ডেন্স, এই প্রাচুর্যপূর্ণ যে উচ্ছৃঙ্খল জীবন যেটা, হ্যাঁ, ওয়ান্টেডনেস মানে উচ্ছৃঙ্খলতা, শুধু তাই নয়, তারপর কি বলছে, সিডিউসড বাই উইকেড কম্পেনিয়ন্স। আপনারা কি কোনোদিন কোনো পেশেন্টকে বলেছেন যে আপনারা এইসব বন্ধুগুলোকে ত্যাগ করুন? আপনারা বলেন না। আপনি রেকর্ডিং এর সময় খোঁজেনও না যে তার পরিবারে কে আছে জানতে পারেন। আপনি কি সে কাদের সঙ্গে মেশে সে কি ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করছে, এই যে অবাধ্য হয়ে যাচ্ছে ছেলেটা, অবাধ্য হয়ে যাচ্ছে, কারো কথা শুনছে না, আপনি শুধুমাত্র এই অবাধ্য বলে তাকে চিকিৎসা করছেন, করেন তো আপনারা? রুব্রিক নিয়ে করেন তো, ডিসওবে করে দিয়ে করে যাচ্ছে, কিন্তু ডিসওবে হয়, এই ডিসওবিটা কোথা থেকে? তার বাবা মায়ের দোষ থেকে আসছে। অধিকাংশ বাবা মা বলে, আমি ব্যাকেটে বলে ধোয়া তুলসী পাতা, আমার ছেলে খুব ভালো ছিল, এরকম ছেলে আমার হয় না, এরকম ছেলে হতে পারে না। সে নন্দলালের গানটা শুনেছেন তো? হ্যাঁ, নন্দলাল গানের মতো অবস্থা, আমার ছেলে এরকম হতে পারে না। কিন্তু ঘটনাটা কোথাও হচ্ছে, কে করেছে না, পাড়ার লোক করেছে, বন্ধুরা নষ্ট করেছে। শুধু কি বন্ধুরা কাউকে নষ্ট করতে পারে?
পারলোক নষ্ট হতে পারে। তাহলে এই ধরনের ব্যাপারগুলো সব এখান থেকে কি এইরকম কথাগুলো যখন বলে একটা পেশেন্ট, যখন তার বাবা মা বলছে যে আমি তাকে 1000বার বুঝিয়েও তাকে কিছু করতে পারিনি, সেটা আফসোসের জায়গা, সেটা তার ইন্ডিগনেশনের জায়গা। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন সে বলছে যে আমরা আমাদের পাড়ার লোকের জন্য বা বন্ধুদের জন্য যখন হয়েছে, তখন তাহলে কি হচ্ছে, কি প্রমাণ হচ্ছে? হি ইজ বা সি ইজ বা দ্য পেরেন্ট আর আইসোলেটেড ফ্রম দ্য সন। তার বাবা মা এই ছেলেটির থেকে মানসিকভাবে দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা একটা বাচ্চা শিশু প্রথমে ক্রিমিনাল হয় না, তার বাবা মায়ের আচরণগত জায়গাগুলো খুঁজতে হবে। আমি তো জিজ্ঞেস করি সরাসরি, আপনার ছেলে এরকম করছে, আপনি আপনার বাবা মার সঙ্গে কি করেছেন, সেটা সত্যি কথা বলুন, তাহলে আমি চিকিৎসাটা করতে পারবো। অনেকেই কথাটা শুনে ভরকে যায়, অনেকে আবার বলতে চায় না, আবার তাহলে চলুন বেরিয়ে যান। বলতে যে না, আমি যদি বলতে না পারি আপনার আমি চিকিৎসা করবো না, আমার পক্ষে সম্ভব নয়। এইবার ঘটনাটা চলে আসছে এরকম। আমার একটা কথা মনে আছে, এক পেশেন্ট বলেছিল অনেকদিন আগের কথা, সে বলছে যে আমার বাবাও আচট, আমার ঠাকুরদাও আচট, আমিও আচট। আচট কথাটা মানে হচ্ছে খুব উদ্ধত, রুড, দুটোই থাকে, তার মানে রুডনেসও থাকে, ইগোটিজমও থাকে, এবং দুমদাম কথা, অ্যাব্রাপ্ট তাদের স্বভাব, দুমদাম কথা বলে দেবে, এসব কিছু ভাব, এই সবগুলি সাইকোটিক ফেনোমেননগুলো তাদের মধ্যে থাকে। তাহলে এই যে বাবা মায়ের যে চরিত্রগত বৈশিষ্ট্য, আমরা কি করি, আমরা শুধুমাত্র কি কি রোগ হয়েছিল রোগের নামটা লিখে রাখি। কিসের জন্য? যেমন দেখেন না, অনেকের বাড়িতে সেই জুতো রাখার জন্য র্যাক থাকে না, এই র্যাকে যেমন জুতোগুলো রেখে দিই, জুতো চটিগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিই। এতে কিন্তু পরিবারের সৌজন্য, পরিবারের একটা সৌন্দর্যবোধকে ইন্ডিকেট করে। এখানে ওখানে থাকার থেকে একটা জায়গায় থাকা ভালো। তা আমরাও এরকম সাজিয়ে রাখতে ভালোবাসি। মোস্ট অফ দ্য হোমিও ফিজিশিয়ান, নট হোমিওপ্যাথ, হোমিওপ্যাথ কথাটা আমি চট করে ইউজ করি না, মোস্ট অফ দ্য হোমিও ফিজিশিয়ান এটা করেন। তাহলে কি হচ্ছে, এই যে সাজিয়ে রাখা, এটা কি বড় কথা? এটা কি বড় কথা? এই যে রোগগুলো আমরা দেখছি, রোগগুলো কোন কালে হয়েছিল, রোগগুলো অ্যাটাকটা কেমন ভাবে হলো, কিভাবে প্রোগ্রেস হলো, তার ইন্টেন্সিটি কেমন ছিল, আমরা জানার চেষ্টা করি না। রোগ হয়েছে লিখে রাখলাম, ক্যান্সার হয়েছে তাহলে একটা কার্সিনোসিন দেওয়ার জন্য হাতটা চুলকোতে শুরু করলো, চুলকা। টিবি হয়েছে, টিবি দেওয়ার জন্য, টিউবারকুলিনাম দেওয়ার জন্য হাতটা চুলকোতে শুরু, আরে বাবার এই তো পেয়ে গেছি। এইবার যদি বলে যে আমার রক্ত আমাশা হয়েছিল, প্রচন্ড রক্ত আমাশা, মরো মরো হয়ে গেছিল, এরকম গল্প যদি থাকে, আমাদের বংশে রক্ত আমাশার খুব ধাক, তখন আমি কি দেবেন? তখন আর রাস্তা খুঁজে পাচ্ছেন না। আসলে আপনাদের চিন্তা ভাবনাগুলোকে এত বেশি স্পেসিফিক করে ফেলেছেন সকল অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনের মতন। হ্যাঁ, তারা যেমন ভাবতে চায় না, তাদের ভাববার সুযোগও খুব একটা নেই অবশ্য। আমাদের ভাববার সুযোগ আছে, আমরা ভাবি না। আমরা কি করি, গতানুগতিক ভাবে এগিয়ে চলতে ভালোবাসি। খুব সুন্দর বলি, টিভি নিয়ে বলুন, টিভি নিয়ে সে টিউবারকুলিনাম যে দেবে, টিভি নিয়ে তাকে বলতে বলুন, টিভি নিয়ে আমার থেকে বেশি বলে দেবে। ক্যান্সার নিয়ে সে বলতে বলুন, আমার থেকে বেশি বলে দেবে। কিন্তু রোগী সারাতে বলুন, থাক, ওটা বাদই রাখ। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যে এইরকম একটা কন্ডিশন বংশগতি থেকে আসছে। এবং দেখবেন এই যে নষ্ট হয়ে যাওয়া লোকগুলো, ছেলেগুলো, এই নষ্ট হয়ে যাওয়া কিছু আজকালই হচ্ছে, আগেতে হয়নি, আগেও হয়েছে। কিরকম হয়েছে আগে, কিভাবে হয়েছে? দেখবেন অনেকেই কথা বলতে ভালোবাসে, আমাদের জমিদারি ছিল, আমাদের তালুকদারি ছিল, এরকম গল্প বলতে ভালোবাসে। দেখবেন ঘুরিয়ে ফিরে তারা সত্যি সত্যি জমিদার থাকলে জমিদার হয়তো বলতেই পারে, কিন্তু সেই জমিদার বলাটার মধ্যে একটা গর্ববোধ, তার কথার ছন্দে, তার এক্সপ্রেশনের ছন্দে আপনি যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু দ্যাট ইজ ইগোইস্টিক। সে ওইটাকে ওইভাবে প্রকাশ করছে। কিন্তু সিম্পলি যদি বলে তাহলে কোনো অসুবিধা কিছু নেই। এগুলো কিন্তু পারসিভ করার জায়গা, এগুলো কিন্তু চেম্বারে আমি দেখিয়ে দিতে পারবো। এই পেশেন্টটা এই এই যে টোনে কথাটা বলছে, আমি ধরতে পারি এগুলো।
এবার আপনাদের যদি এই জায়গাটা দেখিয়ে দেয় তা চট করে শিখে যাবে, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা বিভিন্ন স্যারের কাছে সামনে বসে শিখেছি। এইবার তাহলে কি হলো, এই যে জমিদারি, এইবার জমিদারি যখন বলে তখন আমরা কি বলি, জমিদারি ছিল তখন আমরা বুঝলাম, তারপর তখনই তার বাবা মায়ের হিস্ট্রি গুলো সব জিজ্ঞেস করতে শুরু করি। তাই আমাদের দেশের অধিকাংশ জমিদারের ইতিহাস হচ্ছে এই বকাটে ছেলেদের মতো। আপনি যদি একটু ইতিহাস পড়েন, বাংলার জমিদারদের ইতিহাস যদি পড়েন, আমি বই পড়েছিলাম, বহু আগে পড়েছিলাম, তা সেটা এই বকাটে জমিদারদের মতোই অবস্থা, বকে যাওয়া। তারা কি করেন এই জীবনে, লাম্পট্য, মদ্যপান, অমিতাচার, তারপরে ধরুন মানুষকে ঠকিয়ে, গরিব মানুষকে ঠকিয়ে সব সম্পত্তি কেড়ে নেয়া, এই সব কিছুই তারা করেছে, তার জমিদাররা করেছে। এখন স্বাধীনতার পর আমাদের জমিদার প্রথা উঠে গেল, আমরা ভাবলাম যে ও বাবার এবার তো মানুষের হাতে অনেক সুবিধা আসবে। সত্যি কি জমিদার মরেছে? হ্যাঁ, জমিদার নামটা এখন আর নেই, নামটা বাতিল হয়ে গেছে, কিন্তু জমিদারের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো কি মরেছে? আদৌ মরেনি। এই বৈশিষ্ট্যগুলো আপনি কোথায় পাবেন? এই বৈশিষ্ট্যগুলো সমাজে পাবেন, আপনার পরিচিত রাজনৈতিক নেতাদের মধ্যে পাবেন, পরিচিত ধর্মীয় নেতাদের মধ্যে পাবেন, ইভেন ছোট্ট পরিসরে আপনার পরিবারের মধ্যেও পেতে পারেন। এরকম জমিদারি স্টাইলের তার চলা, জমিদারি স্টাইল, আমার পয়সা আমি খাবো, তুই বল আর কে, এরকম ব্যাপারটা, আমি যা খুশি করবো, আমার পয়সা তুই বল আর কি, এইরকম ভাষা। আমি জাস্ট এর বেশি আর বলতে পারছি না, ডাক্তার মানুষ তো। এটাও কিন্তু জমিদারি স্টাইল। তার কি আছে, জমিদারি স্টাইল মানেটা কি দাঁড়ালো, আমি সব জমিদার কথা আগেই বলছি, সব জমিদার না, অধিকাংশ। এটা মানেটা কি, ব্যাপার হচ্ছে যে ব্যভিচার, অমিতাচার, এই যে জিনিসগুলো, হ্যাঁ, বা লাম্পট্য, এই সবগুলোরই সংমিশ্রণে একটা চরিত্র, তার নাম জমিদার। সেইটা জমিদার এখন নামটা পাল্টে গেছে, এখন মূলত এসছে রাজনীতির লোক আর হচ্ছে ধর্মীয় নেতা। এদের যদি ইতিহাস যদি দেখেন, দেখতে পাবেন এইগুলো খুঁজে পাবেন। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে যখনই আপনি জমিদার বংশ পাবেন বা কিছু, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো করে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এবার যদি ছেলের পরিবার যদি সত্যি সত্যি জমিদার থেকে থাকে, তাহলে তার স্ত্রীর ক্ষেত্রে রোগের প্রকোপগুলো কবে থেকে শুরু হলো। দেখবেন অনেক মহিলাই বলেন যে ডাক্তারবাবু, বিয়ের আগে আমার কিন্তু সেরকম কিছুই ছিল না, বলতে গেলে আমি কিচ্ছু হয়নি, এই বিয়ের পর থেকে আমার যত গন্ডগোল, বা একটা বাচ্চা হওয়ার পর থেকে গন্ডগোল। এবং সেই গন্ডগোলগুলো যখন দেখছেন যে সাইকোটিক ইন নেচার বা সিভিলিটিক ইন নেচার, যদি এটা আপনারা দেখে থাকেন, বি কেয়ারফুল। তার রেকর্ডিং এর ক্ষেত্রে আপনাকে কিন্তু এই স্বামীর যে বংশ হিস্ট্রিটা, যেটা এইটা কিন্তু তার বাবা মায়ের বংশ হিস্ট্রির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ দিস ইজ দ্য এক্সাইটিং ফ্যাক্টর। এখানে এক্সাইটিং ফ্যাক্টরটা এই বংশগতি হয়ে গেল। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। ফলে এইখান থেকে আপনি কি করতে পারবেন, রেকর্ডিং করে ভালো করে, তার সবচেয়ে ভালো হয় বলা, দেখুন আপনার স্বামীকেও চিকিৎসা করতে হবে, এটা দুজনকে একসঙ্গে না করলে কিন্তু আপনাকে সারানো মুশকিল। অনেকেই রাজি হয় না, ও রাজি না হলে আপনার রাজি না হওয়াই বেটার। আমি প্রথম রাজি হতাম যে আমার ওষুধ খেয়ে যদি ভালো থাকে, পরবর্তীকালে ও আসতে পারে, কিন্তু আসে না, বেশিরভাগই আসে না। এবং আলটিমেটলি পেশেন্টটা কিন্তু আপনি সারাতে পারবেন না, কারণ ব্যাপারটা হচ্ছে কি, আপনারা খুব ভালো করে জানেন যেহেতু তার স্ত্রী, তার যৌন সংযোগ আছে, সেখানে কি হবে, ওই মায়াজমটা আবার ওই স্টেটে ওই আবার ইম্প্যাক্ট হবে, আবার ভেতরে ঢুকবে। তাহলে কি হচ্ছে, বারবার কিন্তু এই হিন্ডারেন্স গুলো, বাধাগুলো আসবে ক্রনিক ডিজিজেস তৈরি করতে গেলে। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আরোগ্য আপনি করতে পারবেন, এখানে আরোগ্যের কথাটা বলেছেন তো, ক্রনিকের ক্ষেত্রে বলেছেন তো, সব ক্ষেত্রে এই অসুবিধাটা আপনি পড়বেন। এই বাধাগুলো কিন্তু আপনি চট করে ধরতেই পারবেন না, আপনি বুঝতেই পারবেন না যে বাধাটা কোথা থেকে আসছে। আপনি তার জীবনযাত্রা অনেক চেঞ্জ করে দিয়েছেন, খাদ্য খাওয়া চেঞ্জ করে দিয়েছেন, আপনি কেউ লাইন খুঁজে পাবেন না যে কেন এরকম হচ্ছে, কি কারণে এরকম হচ্ছে। আচ্ছা, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে ভালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। তাহলে কি হলো, এইখান থেকে আমরা একটা পাচ্ছি, কি কি জীবন পাচ্ছি, প্রাচুর্য জীবনে কি কি হয়। তারপরে এখানে হ্যানিম্যান কি বলছেন,
প্যাশন অ্যান্ড এক্সেস, প্যাশন অ্যান্ড এক্সেস। প্যাশন হলো আসক্তি, বুঝতে পারছে, আসক্তি, মদে আসক্তি হতে পারে, মেয়ে ছেলে মহিলাতে আসক্তি হতে পারে, বা জুয়া খেলায় আসক্তি হতে পারে, সে যাই হোক। আর এক্সেস মানে অমিতাচার, মানে অতিরিক্ত, এগুলো সবই তো করে এরা। এরা তো অতিরিক্তই করে, এরা তো, এদের তো এটা নিয়ে কিছু বলার নেই। এবং এরা বিভিন্ন রকম, সোজা কথায় এক কথা বুঝতেই পারছেন তো পানভোজন কেমন হয়, ধরতেই পারছেন এরকম। তাহলে ব্যাপার হচ্ছে কি, এই যে তাদের যে, তারপরে কি বলছে, সেক্সুয়াল ইনস্টিংক্ট কথাটা বলেছে, এইটা খুব মারাত্মক ব্যাপার। শুধু কি শুধু এই সেক্সুয়াল ইনস্টিংক্ট গুলো কিভাবে আসে, সে কিন্তু প্রসকোয়ার্টারও যেতে পারে, বা তার ইলিগাল সম্পর্ক আছে তার সঙ্গে যেতে পারে। প্রসকোয়ার্টারে গেলে পরে সে বিভিন্ন রকম রোগ ব্যাধি সে আনতে পারে। এই যে আনতে পারে, যদি সেটা ডাইরেক্ট যদি নাও আসে, যদি সেখানে যদি ওই রকম মানে কি সাপ্রেশন তার যদি থাকে, সেক্ষেত্রে ডাইরেক্ট ওই রোগটা আসবেও না। সেক্ষেত্রে সেইখান থেকে সে কিন্তু সবসময় রিনিউ হবে, তার রোগের কারণটা সেটাও এক্সাইটিং ফ্যাক্টর হিসেবে তখন তার হয়ে যাবে। এবং যেহেতু যদি প্রায় রেগুলার যদি তাদের মধ্যে মেলামেশা থাকে, দ্যাট উইল বি দ্য মেনটেনিং কজ। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এক্সাইটিং কজ মেনটেনিং কজে রূপান্তরিত হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। তাহলে এই যে ব্যাপারটা যেটা চলছে, এই জায়গাটা কিন্তু সমাজে এখন বর্তমানে যুগে, আপনি কি বলবেন, আপনাকে এখন তো সবাই জমিদার সাজতে চায়। ঘরে ডাল ভাত খাচ্ছে, সবজি ভাত খাচ্ছে, রাস্তায় দেখবেন বাইরে তার চাকচিক্য বলুন, খাওয়া দাওয়ার সোম্যানসিক দেখানোর মধ্যে আপনি দেখবেন বহু ছেলে পেলে এখন কি করছে, অমিতাচার করছে, বাইরের সব খাবারগুলো খেতে পছন্দ করে। সে হয়তো কিছুই, এমনিতে সে বদমাইশ নয়, সে হয়তো নয়, সে হয়তো তোর চরিত্রহীন নয়, সে কি করছে, বাইরে সব খাবারগুলো খাচ্ছে, এই যে অমিতাচার করছে, বাইরে মালটাল খেয়ে আসছে, মালটাল খেয়ে ঘরে ঢুকতে শ্বাস পায় না, অনেকে কড়া শাসন থাকলে পরে সে সেই রকম টাইম অনুযায়ী খেয়ে এরকম করছে। আবার দরকার বলে যে লুকিয়ে যে যাচ্ছে না, আজকাল তো বান্ধবী পাওয়া যায়, আজকাল তো, আগেতে বান্ধবী বলে পরে দীর্ঘদিন তার বান্ধবী থাকার পর একটা সময় তার বিয়ে হয়, সেক্সুয়াল সম্পর্ক আসে। এখন তো অনেক ক্ষেত্রেই 2-3 মাসের পর থেকে সেক্সুয়াল সম্পর্ক এসে যায়, কি ভয়ঙ্কর অবস্থা। এবং এই মানুষগুলো যখন ব্রেকআপ যদি হয়, তার এফেক্টটা কি হবে আপনি ভাবতে পেরেছেন? একটা সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশন হবে, তারপরে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ হবে, সেটা তো হবেই, গ্রিপও হতে পারে, সবকিছু ঢুকে যেতে পারে। তাহলে বুঝতে পারছেন যে কি জর্জরিত তার অবস্থা। আপনি এইরকম একটা জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসা করতে এসছেন, কি ভয়ঙ্কর জায়গা, যেখানে আপনার চিকিৎসা করতে গিয়ে যদি কথাগুলোকে যদি আপনি না বার করতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনেও একটা কেসকে দাঁড় করাতে, আমি বলছি না যে ফুল কিওর করতে পারবে, এমন কথাটাই বলছি না, অন্তত থেকে চলেবেলও করতে পারবেন না। চলেবেল মানে কি, কাজকর্ম করে তার স্বাভাবিক, মোটামুটি স্বাভাবিক জীবনে আসতে পারবে না। ফুল কিওর বর্তমান যুগে করা খুব মুশকিল। অনেক সৌভাগ্য থাকলে পূর্ণ আরোগ্য হয়, কারণ বাধার কোনো শেষ নেই, বাধা যে কোন দিক থেকে কিভাবে আসবে সবসময় ধরতেও পারবেন না আপনি। এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে দেখা যাচ্ছে হ্যানিম্যান কিরম কথাটা বলেছে দেখুন, রিচ পেরেন্টস, আমরা যদি আমাদের কাছে কেউ রিচ লোক আসে বা কোনো রাজনৈতিক লোক যদি আসে, আমরা খুব খুশি হই, কারণ ওটা অ্যাড হবে, পেশেন্টরা দেখলো, আরে বাবা ওই নেতা এর কাছে দেখায়, আরে বাবা এ ওই জানিস তো, ও খুব ধনী লোক, কি করে না, ওই লটারি বিজনেস করে, ওই অমুক বিজনেস করে, ধনী লোক। হ্যাঁ, এইটা অ্যাড হয়ে যাচ্ছে, আপনিও মনে মনে খুশি হলেন। বাস্তবতা হচ্ছে কি, এদের সারানো সবচেয়ে বেশি কঠিন। ইট ইজ ডিফিকাল্ট টু কিওর। এদের এড়িয়ে যাওয়াটা সবচেয়ে বেটার, এড়িয়ে যাওয়াটা কিন্তু খুব বুদ্ধি করেছে, বিশেষ করে রাজনীতি নেতাদের তো এড়িয়ে যাওয়া সবচেয়ে আগে দরকার। হ্যাঁ, ওরা যে কি করবে না বলা মুশকিল, ধনী লোকটা তবু ভালো না লাগলে চলে যাবে, এই যে কি করবে বলা মুশকিল। ফলে বুঝতেই পারছেন যে সমাজে আজকে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনারা চিকিৎসা করতে বসেছেন, শুধুমাত্র সিমটম করে জপমালা গাইলে করতে পারবেন না। কি সিচুয়েশনে আছে, কি পরিবেশে তার প্রভাব পড়ছে, সামাজিক প্রভাবটা কেমন। 5 নম্বর অ্যাফোরিজমটা আবার পড়ুন, বারবার পড়া দরকার। এখন হচ্ছে এই যে প্রভাবগুলো, এই প্রভাবগুলো তার মধ্যে কি কি
ম্যানিফেস্টেশন করেছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে কি হলো, এরপরে চলে আসছে কি, এই জায়গাটা তাহলে আমি নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছি। এইবার একটা গল্প আপনাকে বলি। আমি ওই ইয়েতে সাগরদ্বীপে একটা পেশেন্ট দেখতে গেছিলাম কোনো এক ছাত্রের অনুরোধে। তা দেখুন, এইরকম পরিস্থিতিতে আপনি পড়তে পারেন। আমি গেছিলাম, তা ভদ্রমহিলা প্রায় বেড রিটেন, কোনো রকমে বাথরুমে যেতে পারেন, তাও ধরে ধরে নিয়ে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি। এবং তার যখন আমরা রেকর্ডিং করছি, তার স্বামী কিন্তু বারবার কিন্তু তাকে কথা বলতে না দিয়ে নিজে কথা বলতে চলে যাচ্ছে। সে কত তাকে সেবা করে, সে তাকে কত ভালোবাসে, কত বড় বড় ডাক্তার দেখিয়েছে, ডাক্তাররা কিছুই করতে পারলো না, ডাক্তাররা শুধু পয়সাই খেলো, এইসব গল্প আমাকে বলছি। এবং তাকে সবাই ভালোবাসে। তিনি ল্যান্ড রিফর্ম অফিসের চাকরি, তাকে সবাই ভালোবাসেন, তিনি খুব সুনাম সম্মানীয় ব্যক্তি ইত্যাদি পাড়ায়। সে শুধু তার কথাই বলে যাচ্ছে। আমি তখন বাধ্য হয়ে বললাম, দেখুন আপনি যদি কথা বলেন তাহলে তো আপনার স্ত্রীকে আমি চিকিৎসা করতে পারবো না, তাহলে আপনি অন্য ব্যবস্থা করুন। না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি পাশে বসবো না, পাশে বসলে হবে না, আমি সরে যান, আমি এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যান। এবার ঘটনাটা কিরকম হচ্ছে না, সেই ভদ্রমহিলার একটি বাচ্চা ছেলে জলে ডুবে মারা যায়, তখন 6-7 বছর বয়স ছিল, জলে ডুবে মারা যায়। তারপর থেকে তার সমস্যাগুলো তৈরি হয় এবং চিকিৎসা প্রথমত অ্যালোপ্যাথি স্বাভাবিক হয়েছে, অ্যালোপ্যাথি করে কয়েক বছর কেটেছে, বিভিন্ন রকম দুর্বলতা, নার্ভাস সিমটম এইসব ছিল, এরকম করতে করতে অনেক বছর কেটে গেছে। কেটে যাওয়ার পর এখন আস্তে আস্তে বেড রিটার্ন হয়েছে। এই যে ফ্যাক্টরটা যেটা, এটা আমাকে কি করেছে, এবং তাদের রেকর্ডিং করতে গিয়ে তার বাবা মায়ের যে হিস্ট্রি নিচ্ছি, সেখানে শরীর সিমটম মারাত্মক। তার বাবা হচ্ছে প্রচন্ড সিম্প্যাথেটিক, মা সিম্প্যাথেটিক, ভদ্রমহিলা নিজেও সিম্প্যাথেটিক, এবং তাদের হচ্ছে শরীর ম্যানিফেস্টেশনটা এত তীক্ষ্ণ। হ্যাঁ, তাদের মধ্যে সাইকোসিস নেই কথা নয়, কিন্তু তাদের মধ্যে শরীর স্টেটটা অনেক বেশি ডমিনেন্ট, এবং সিভিলিক স্টেটও কিছুটা আছে। এইবার এই যে পেশেন্টটা যেটা দেখুন, এর যে সিমটমের মুভমেন্টটা দেখুন, এদের সিমটমের মুভমেন্টটা হচ্ছে কি স্লোলি স্লোলি প্রোগ্রেস করেছে, একদিনে করে নাই। এইবার হচ্ছে কি আস্তে আস্তে তার তার স্বামীর ব্যাপারগুলো সব জানতে চাইলাম। তখন বলছে না স্বামী করে, বলছে স্বামী করে, করে বললে করে কি বলবে জানে তো, তোমার জন্য আমি যা করি কেউ কেউ তার স্ত্রীর জন্য এরকম করবে না, এরকম অনেক কথা উনি শোনান। তা এইসব হলো, হওয়ার পরে কি হলো, দেখা গেল কি তিনি নাকি ঘুষ খান না, তিনি ঘুষ খান না। আমি তার ডাইরেক্ট জিজ্ঞেস করেছি, আমি তো বুঝতে পারছি সাইকোটিক পেশেন্ট। পরবর্তী ঘুষ খান না, আমি ঘুষ কোনোদিন খাইনি। হ্যাঁ, তবে অনেকের আমি উপকার করি, আমি উপকার করা আমার একটা স্বভাব, উপকার করি বলে অনেকে জোর করে আমার স্ত্রীর হাতে টাকা দিয়ে দেয়। স্ত্রী কি করবে, বাধ্য হয়ে নেয়, আমি তাদের বকাবকি করি, এরকম একটা গল্প। তাহলে এখান থেকেও দেখুন, এই যে গল্প থেকে এই যে সাইকোসিসের ব্যাপারটা যেটা চলে আসছে এখানে, আমরা বুঝতে পারছি পেশেন্টটা কিন্তু এখন সাইকোটিক ফেনোমেনাতে ভুগছে। রিসেন্ট একটা তখন দীপেনই পার্টি ছিল বোধ হয়, না দীপেন না, দীপেন না, ওটা দীপেন এক পেশেন্ট পার্টি ছিল, সে আবার একজনকে নিয়ে এসছে। সে নিয়ে এসছে কিসের জন্য না, তার ওই সোরাইসিসের জন্য। সোরাইসিসটা তার কবে থেকে শুরু হয়েছিল প্রথম না, আফটার ম্যারেজ, আফটার ম্যারেজ সোরাইসিস শুরু হয়েছিল। তখন ওই ওষুধ ইঞ্জেকশন এটা ওটা দিয়ে তাকে দমন করা যেত। এখন গোড়া গায়ে প্রায় হয়ে গেছে, তাকে দমন করা যাচ্ছে না। বিশেষ করে রিসেন্ট তার স্বামী মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার পর থেকে তার কিন্তু এটা দ্রুতগতিতে বেড়ে চলছে। কোনো ওষুধে, অ্যালোপ্যাথি ওষুধেও আগে যেটা রেস্ট্রিকশন হতো সেটা কিছুতেই হচ্ছে না। তার স্বামী নাকি অত্যন্ত সৎ, টাকা পয়সা তিনি খান, ইয়ে করেন না, সবাইকে দান করে দেন ইত্যাদি ইত্যাদি। তা দান করলে পরে তাহলে দানই যদি করে থাকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এই মহিলার আফটার ম্যারেজ কি করে এইরকম একটা সাইকোটিক, চিপলি এটা সাইকোটিক ফেনোমেনা। অন্যান্য মায়াজম আছে, সাইকোসিস এখানে প্রাধান্য বেশি। কি করে এলো, কি করে এলো? এইবার তাকে আরো জিজ্ঞেস করতে করতে কিছুতেই স্বীকার করে না, সে কিছুতেই স্বীকার করে না। তা সে লিডিং পার্টির একজন মানে সদস্য। যাই হোক, শেষ পর্যন্ত আমি ধরতে পারলাম যে ব্যাপারটা কি উনি লুকোতে চাইছেন ওটা, কথাবার্তার মধ্যে জোর নেই তো।
না বললে কি না হবে? কথা ঢং দেখে বুঝতে হবে এটা হ্যাঁ আমি তাকে মেডো দিয়েছি। মেডো দিয়ে তারপরে স্কিন ইরাপশনটা একটু বেড়েছিল, আরো দুই একটা সিমটমের পরিবর্তন হয়েছিল। আর রিসেন্ট খবর জানি না, 2 মাসের ওষুধ নিয়ে গেছে, বলতে পারবো না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে বংশগতির যে হিস্ট্রি গুলো, এইগুলো কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই যে এই যে ঘুষখোর বলুন, চিটিংবাজ বলুন, লোক ঠকানোর পার্টি যে আছে, এরা সবগুলো কিন্তু মোরালের সাইকোটিক। ফলে আপনার যখন একটা রেকর্ডিং করবেন তখন আপনাকে জানতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তার আগে কি কন্ডিশন ছিল, বিয়ের পর কি কন্ডিশন হয়েছে, বা তাদের অপারেশনের পর কি কন্ডিশন হয়েছে, তাদের ফ্যামিলি রিলেশনটা কেমন, শাশুড়ির সঙ্গে তার রিলেশনটা কেমন, স্বামীর সঙ্গে তার রিলেশনটা কেমন, শ্বশুর সঙ্গে একটা রিলেশন কেমন। আমি একটি পেশেন্ট পেয়েছিলাম, খুব সংক্ষেপেই বলছি। সে পেশেন্টটা তার স্বামীকে সরিয়ে দেওয়ার তখন পরে বলছে, বলে আমি কি বলবো বলুন, আমার শ্বশুর আমার দিকের লোক, শ্বশুর ছুকছুক করে ইয়ে করে, আমি খুব বুদ্ধি করে করে আমি আমাকে কিছু করতে পারছে না। এবার আমি কি বলবো, আমি সবসময় আতঙ্কে থাকি, জানেন তো, আমি আতঙ্কে থাকি। আমি বাধ্য হয়ে তার স্বামীকে বললাম, স্বামী বলছে না ওটা ওর মনের ভুল, আমার বাবা এরকম নয়। আমি বললাম একটা মহিলা কখনো দিনের পর দিন তার বাবার নামে বলবে, কি আর কারো নামে তো বলছে না। এবার আমি আমার মাকে ফোন দিই, মাকে আমি ফোন দিয়ে আমি বলছি যে আপনার স্বামী কেমন? না খুবই ভালো। এবার কতটা ভালো? আপনার পক্ষে ভালো না, আপনি তো মহিলা, আপনার পক্ষে ভালো না অন্য মহিলাদের পক্ষেও ভালো? যেই এই কথাটা বলেছি ওর মা কিন্তু চুপ হয়ে গেছে। তাহলে কি হলো, উত্তর দেন। আর কোনো আওয়াজ নেই, ওনার রাগ হয়ে গেছে আমার উপরে। বোঝা গেল ব্যাপারটা? তিনি কিছুতেই বললেন না। তখন তার স্বামী বলছে, তার স্বামী বলছে বাবার একটু দোষ ছিল, সে তো এখন আর নেই, সেসব অল্প বয়সে এসব করেছে, অল্প বয়সে এরকম করেছে, তখন স্বীকার করছে, তার আগে স্বীকার করছে না। তাহলে বুঝুন ঠেলাটা কোথায়। চিকিৎসা করবেন কি করে, এইগুলো বার করাও তো কঠিন। এই যে লামপট্য বলুন, সোজা কথা লামপট্য বলুন, বা মদ, উচ্ছৃঙ্খল জীবন, লামপট্য তো উচ্ছৃঙ্খল জীবনের মধ্যেই পড়ছে। হ্যাঁ, এই যে জীবনটা, এই জীবনের আপনি প্রতিচ্ছবি কি আপনাকে চট করে কেউ দেবে? দেবে না। বর্তমান যুগে এটাই কিন্তু ইট ইজ রাদার কমন। বিশেষ করে আমরা যদি তার কারো সাইকোটিক আই যদি দেখতে পাই, আমি এটা খুব ভালো চিনি। সাইকোটিক আই বলুন, শরিক আই বলুন, এগুলো মুখে বর্ণনা করা যায় না। হ্যাঁ, এইটা আমি খুব ভালো চিনি বলে আমি তখনই বুঝতে পেরেছি এই ব্যাটাকে, এ তো এখন সাইকোটিক এটা ডমিনেন্ট আছে, একে একে ধরতে হবে আমাকে কায়দা করে। ফলে আমি সতর্ক হয়ে গেছি। এরপরে আমি আসছি জল খেয়ে। এরপরে হ্যানিম্যান কি বলছেন, উইদাউট লিস্ট রিগার্ড ফর দ্য লাইফ। কি কথাটা তিনি বলছেন, উইদাউট লিস্ট রিগার্ড ফর দ্য লাইফ, এই জীবনের প্রতি তাদের কোনো সম্মান নেই। এই যে জীবনটা আমার, এই যে লাইফটাকে এই যে স্পয়েল করে নষ্ট করছে, এটার প্রতি তার কোনো সম্মান বোধ নেই, সে ওইরকম করেই যাচ্ছে। তারপর সে কি বলছে, অ্যানিম্যাল কি বলছেন, রিগার্ড ফর লাইফ অ্যান্ড ফর কনসিয়েন্সাস, তার বিবেকের প্রতিও তার কোনো, এটা তো বিবেকহীন কাজ করে, বিবেকটা নেই বলেই তো এরা বিবেকহীন কাজটা করে। এটার প্রতি তাদের কোনো কোনো শ্রদ্ধা নেই, তাদের এটার প্রতি কোনো সম্মান নেই তাদের। অরিজিনালি দেখা যায় রোবাস্ট মানে যারা খুব শক্তিশালী বডি যারা আছে, তারা আস্তে আস্তে ডিবিলিটেড হয়, ধীরে ধীরে তারা শক্তিহীন হয়ে পড়ে। সাচ ভাইসেস, এই ধরনের ভাইস মানে কি, দোষ বা এই ধরনের বাজে কাজগুলোর কথা বলছে। ইন্টু মেয়ার অনেক চোখের ওষুধ হচ্ছে, হ্যাঁ, সেমব্লান্সেস মানে সাদৃশ্য অর্থে,
সেমব্লান্সেস অফ হিউম্যানিটি, মানে মানবতার প্রতি তাদের কোনো, তাদের সঙ্গে সাদৃশ্য নেই, তার মধ্যে মানবতার সঙ্গে তাদের কোনো তুলনাই করা যায় না, তারা অ্যাকচুয়ালি মানবতাহীন। তো আর বিসাইড and beside ruined by perverse treatment of the venereal diseases, তারপরে কি বলছে, শুধু এইখানে রুইন্ড হচ্ছে না, পারভার্স ট্রিটমেন্ট অফ ভেনারেল, এই যে ভেনারেল কথাটা বলে দিলেন, তাহলে লাম্পোটোর কথাটা আমি আগে যেটা বলেছি, ভেনারেল ডিজিজ যেমন তার ধরুন গনোরিয়া হলো, সেটা কি হবে, ইঞ্জেকশন করে কমাবে, বা যেটা ধরুন সিপিলিস হলো, ইঞ্জেকশন করে কমাবে, যাই হোক এটা কমবে। এই যে ভেনারেল ডিজিজ গুলো যখন আপনার হবে, সেগুলো কি হচ্ছে, পারভার্টেড ট্রিটমেন্ট। উনি এক কথায় পারভার্টেড ট্রিটমেন্ট কথাটা বলে দিয়েছেন, পারভার্টেড ট্রিটমেন্ট কথা বলে দিয়েছেন। আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, হোয়াই নট পারভার্টেড। আপনি বলতেই পারেন, যে হোমিওপ্যাথিতে কোনো বড় কেস হলে, বিশেষ করে এমার্জেন্সি কেস হলে আপনারা কিছুই করতে পারেন না, আপনারা বড় বড় কথা বলেন। হ্যাঁ, এটা খুব সত্যি কথাই, আমাদের পরিকাঠামো নেই, এক নম্বর সেই ধরনের উচ্চ স্তরের ডাক্তার নেই। হ্যাঁ, এটা ঠিক সত্যি কথা। এমার্জেন্সির মধ্যে আমি শুধু বাদ দিচ্ছি ধরুন অ্যাক্সিডেন্টাল কেস, আর হচ্ছে জন্মগত ত্রুটি যেটা, হ্যাঁ, এইগুলোকে বাদ দিচ্ছি। বাদ দিয়ে যে কেসগুলো থাকছে, সেই যে এমার্জেন্সি, এই এমার্জেন্সিটা শুধু প্রকৃতপক্ষে এমার্জেন্সি কি, এমার্জেন্সিতে আনবার জন্য প্রক্রিয়াজাত ফল, এটা হচ্ছে চিকিৎসার প্রক্রিয়াজাত ফল। ছোটবেলা থেকে এই যে প্যালিয়েটিভ সাবপেটিভ চিকিৎসা তার চলছে, হ্যাঁ, এই যে কন্ট্রোল চিকিৎসা যে চলছে, এই চিকিৎসার একটা আলটিমেট রেজাল্ট হচ্ছে এমার্জেন্সি। মানে এমার্জেন্সিটা হলে পরে এখানে এটা তার কি হচ্ছে, এটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড ট্রিটমেন্ট, নট সায়েন্টিফিক। কেন সায়েন্টিফিক নয়? কারণ এই মানুষ, যেমন ধরুন একটা মানুষ সুগার হলো, এত গবেষণা, এত পাণ্ডিত্য, এত কিছু, নিয়ন্ত্রণ কেন? ওয়াই? এই নিয়ন্ত্রণ, এই সুগারের নিয়ন্ত্রণ চলতে থাকবে, এবং নিয়ন্ত্রণ হলে কি হবে, ওই ড্রাগটা চলতে, ওই ড্রাগের জন্য কি হবে, আমাদের সিস্টেমের ফাংশন গুলো চেঞ্জ হবে। আগেই বলেছি, হ্যানিম্যান তো বলেছেন, ড্রাগের জন্য কমপ্লিকেশন হয় না, এই সাপ্রেসিভ মেথডের জন্য কমপ্লিকেশন হয়। তার সঙ্গে অ্যাডজয়েন্ট হচ্ছে কি হচ্ছে, ডিজিজ ফ্যাক্টর প্লাস হচ্ছে এই মেডিসিনাল ফ্যাক্টর, এই সবগুলো মিলিয়ে এই কমপ্লিকেশনটা আসে। এটা হ্যানিম্যান তো এর আগে আমি ক্লাসে বলেছি, তো আমি একদম বই থেকে পড়ে শুনেছি। তাহলে এই যে ফ্যাক্টরটা হতে হতে যারা সুগারের পেশেন্ট, তাদের তো এমার্জেন্সি লাইফে আসবেই, একবার আসতেই পারে। বুঝতেই পারছেন, এমার্জেন্সিটা তাদের মূল টার্গেট। এমার্জেন্সিতে আমার, যেমন ধরুন আপনারা দেখতে পাবেন, আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের ওখানে বিশ্ববিদ্যালয়ে বলি হতো, বলি হলে কি করতো, পাঁঠাকে কি করা হতো, স্নান করানো হতো, তারপরে তাকে লাল কাপড় পরানো হতো, তারপরে তাকে ফুলের মালা টালা পরিয়ে তারপর তাকে বলি দেওয়া হতো। তো আমাদের তো তাই করা হচ্ছে। হ্যাঁ, সুন্দর ডাক্তারের চেম্বার, অত্যন্ত সুন্দর চেম্বার, বা হসপিটাল এত ঝকঝকে সিমটম, ডাক্তাররা সব ঝাঁপিয়ে পড়ছে আপনাকে চিকিৎসার জন্য। আগেও বলেছি, কিন্তু হ্যানিম্যান এই কথা বলেছেন, এই তো করছে, পরে আপনি সেখানে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন, আরে বাবা আমার জন্য কত যত্ন, কত আপনি হলেন, আপনি আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, সেই 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 জায়গাটাই আপনার চলতে শুরু করলেন। ঠেলায় পড়লে তো হোমিওপ্যাথিতে আসে, তখন আমাদের অনেক সময় করার থাকে না কিছু। তাহলে কি হলো, এই যে প্রক্রিয়াটা চলতে থাকলো, এই প্রক্রিয়ার তো একটা আলটিমেট রেজাল্ট কি হবে, এমার্জেন্সি। ইট মে বি মেডিসিনাল এমার্জেন্সি, ইট মে বি সার্জিক্যাল এমার্জেন্সি, দুটি হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে গবেষণার আলটিমেট রেজাল্ট হচ্ছে এই, এটাকে নাকি মডার্ন সায়েন্স বলা হচ্ছে। কে বলে বলুক, আমি মূর্খ মানুষ, আমি এটা আজও পর্যন্ত বুঝতে পারিনি। তাহলে এইবার আসা যাক, এরপরে আমি যেটা আসছি, তাহলে এখানে পারভার্স ট্রিটমেন্ট, ভেনারেল ট্রিটমেন্টের কথা হ্যানিম্যান বলেছেন, শো দ্যাট দ্য সোরা উইথ ফ্রিকোয়েন্টলি লার্ক উইদিন। এই যে পারভার্স চিকিৎসা করছে, যেখানে সোরা ফ্রিকোয়েন্টলি লার্ক কথাটা একটা মানে আছে, লার্ক কথাটা মানে লুকিয়ে থাকে, এখানে সেই শুধু লুকিয়ে থাকে না, হাইডিং ব্যাপারটা নয়, এখানে লার্ক কথাটা ব্যবহার করা হয়, যেমন চিতাবাঘ হ্যাঁ ইয়ে করছে, হরিণকে ধরার জন্য সে লার্ক মানে লুকিয়ে আছে, ওত পেতে বসে আছে, লুকিয়ে থাকার মধ্যে ব্যাকেটে ওত পাতার ব্যাপারটা থাকতে হবে, ওত পেতে বসে আছে, তার মানে কি সোরা যে ওত পেতে ভেতরে বসে আছে। এবার যখনই এই রকম ধরনের সাপ্রেশন গুলো হবে, এই সাপ্রেশনটা শুধু ভেনারেল ডিজিজের ক্ষেত্রে হবে কেন,
যে কোনো ডিজিজের ক্ষেত্রে, আপনি ভেনাল ডিজিজের ক্ষেত্রে শুধু কেন ধরছেন? এখানে হ্যানিম্যান ভেনাল বলেছে, বাকি সব যে কোনো এই ট্রিটমেন্টের ক্ষেত্রে হবে। শুধু তাই কি, আমরা হোমিওপ্যাথি ডাক্তারও কি ধোয়া তুলসী পাতা নাকি? ধোয়া তুলসী পাতা নাকি? আপনি রিপোর্টে এই জিনিস পেলেন, আপনাকে এই ওষুধটা দিতে হবে, বলে না? বলে তো। এরকম বহু ডাক্তার আছে বলছেন তারা এটাকে নাকি মডার্ন অ্যামালগামেশন। অ্যামালগামেশন কার সঙ্গে? সোনার সঙ্গে পাথরের, অর্থাৎ সোনার পাথর বাটি তৈরি করছে। নলেজ আছে, তৈরি করতে পারছেন। আমরা মূর্খ মানুষ, আমি পারি না, আমি অক্ষমতা স্বীকার করছি। তাহলে কি হলো? এই যে ওত পেতে বসে আছে, ভেতরে বসে কি হবে? এরপরে কি হবে না, গ্রোজ আপ ইনটু এ মোস্ট পিটিয়েবল ক্রনিক ডিজিজ। এটা গ্রো করে কি হবে? মোস্ট পিটিয়েবল মানে শোচনীয়, শোচনীয় ক্রনিক ডিজিজ তৈরি করবে। শোচনীয় অবস্থা, আজকাল এই শোচনীয় অবস্থা তৈরির পেছনে বুঝতে পারছেন, সাপ্রেশন ইজ দ্য প্রাইম ফ্যাক্টর। আমি যখন সাপ্রেশন নিয়ে যখন আমি ইয়ে থেকে রবার্টসের বই থেকে রবার্টস তো পরিষ্কার বলেছে সাপ্রেশন ইজ দ্য কজ অফ ডিজিজ, এটা ঘুরিয়ে বলেছেন কথা। হ্যাঁ, সাপ্রেশন হচ্ছে বলেই এই কমপ্লিকেশন ডিজিজ গুলো আজকাল তৈরি হচ্ছে, এটা মূল কারণ। আমরা হোমিওপ্যাথিও সাপ্রেস করছি, আমরা স্বীকার করতে সাহস পাই না, আমরা অনেক স্টলওয়ার্ড দেখেছি। যেমন ধরুন রিপিটেশনের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু কেউ কেউ বলছেন, ধরুন আপনি এই যেমন আমরা যেমন করে থাকি, যেমন ধরুন আপনি একটা চিকিৎসা চলছে, সে খুব ভালো আছে, সে কি করলো, একটা জ্বর হলো বা তার একটা পেটে গন্ডগোল হলো বা অন্য কোনো হলো, সে কি করলো, অ্যালোপ্যাথি চিকিৎসা করলো। অ্যালোপ্যাথি চিকিৎসা করলে এবার কি করছি, তাকে আমরা কি করছি, আমরা চিকিৎসা করে আমরা দেখেছি আগের চিকিৎসা ওষুধ দিয়ে দেখেছি তাতে অনেকটা ইমপ্রুভ করেছে পেশেন্টটা। এবার দ্বিতীয়বার যখন সে আসছে তখন কিন্তু এরকম একটা অ্যাকুট চিকিৎসা তাকে করতে হয়েছে। আমি যার জন্য অ্যাকুটে ওষুধ দিতে চাই না এই কারণেই তো। এইবার করার পর কি হলো, তার কিন্তু উন্নতিটা আপাতত বন্ধ হয়ে গেছে। এবার চিকিৎসক কি করবে? আমরা ওয়েট করলে আস্তে আস্তে বেশিরভাগ ক্ষেত্রেই চলে আসে। কেন ওয়েট করি না, তাকে ওষুধটা দেওয়ার পর তো কিছু পরিবর্তন হয়েছে, ভাইটাল ফোর্সে আগের যে প্রথম ক্ষমতা ছিল তার থেকে তার ক্ষমতা উন্নতি হয়েছে। আবার কেউ বলছেন না, যদি ওটা অ্যান্টিডোট করে থাকে সেই জন্য উনি কি করবেন, আবার ওই ওষুধটাকে রিপিট করে দেবেন, এইভাবে রিপিট করেও সেরে যায়। এটা তার ভাগ্য ভালো ভাই, আমাদের তো সারে না ভাই, আমাদের প্যাঁচে পড়ে যায়, রুগীটা নষ্ট হয়ে। তাহলে ব্যাপার হলো এই তাহলে রিপিটের আরেকটা আবিষ্কার কি না, যদি রিপিট হয়, যদি কি কোনো মেডিকেল সায়েন্সে চলতে পারে? যদি কথাটা পণ্ডিত মানুষ হয়তো এটা ঠিক, আমরা এরকম বহু পণ্ডিত দেখতে পাচ্ছি। আমি শুধু একটা কথাই আমি আমার জুনিয়রদের বারবার বলে আসছি, আমিও যদি একটা ওয়ার্ড ভুল বলি আপনি ধরতে পারবেন, আমি সেইভাবে আপনাদের তৈরি করতে চাই। এখানে কোনো ব্যক্তির প্রতি আমাদের কোনো ইয়ে নেই, আমি ধরতে পারবেন আপনি একটি ওয়ার্ড একটু এদিক ওদিক বলে আমি ধরতে পারবেন। আমি যেমন একটা ওয়ার্ড বলতে গিয়ে অনেক সময় কিন্তু করি, বা অনেক সময় আমারও অসুবিধা হয়, লিখতে গিয়ে অসুবিধা হয়, ঠিক এক্সাক্ট ইনার মিনিংটা না হলে শুধু অর্থ দিয়ে হয় না, ইনার মিনিংটা খুব জরুরি এক্ষেত্রে। তারপরে কি বলছেন হ্যানিম্যান, কি বলছেন যে এই যে ব্যাপারটা হলো, ইভেন ইফ দ্য মোরালিটি অফ দ্য পেশেন্ট শুড হ্যাভ ইমপ্রুভ, যদি তার মোরালিটি, তার মানে তার মেন্টাল স্ট্যাটাসটাও যদি কিছুটা যদি ইমপ্রুভও যদি সে করে, অন অ্যাকাউন্ট অফ ডিপ্রেসিং রিমোর্স, সে যে বদ কাজগুলো করেছে, বদ কাজগুলো করার জন্য তার মনের মধ্যে রিমোর্স হচ্ছে, একটা অনুতাপ এসছে, অনুতাপের জন্য সে কিন্তু নিজেকে সংশোধন করার চেষ্টা করছে। দেখুন, ইচ্ছের দ্বারাও কিছু সংশোধন কিছুটা হয়, কিন্তু ইচ্ছে সব পারবে না, একটা পোটেন্সি লাগবে। যদি করে থাকে তাতেও কিন্তু সে কিন্তু খুব একটা উন্নতি হবে না। দ্য লিটল রেমনেন্ট অফ দেয়ার ওয়াস্টেড ভাইটাল পাওয়ার, তারপরটা আসে বলছি তাদেরও কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু আলটিমেটলি সারবে না। তারপর বলছি তার লিটল রেমনেন্ট অফ দ্য ভাইটাল পাওয়ার, যে এত কিছু পর তার যে ভাইটাল পাওয়ার যেটা রয়ে গেছে, তার অবশিষ্ট যেটা রয়ে গেছে, সেটা হচ্ছে কি একটা অ্যান্টিশরিক দিলে পরে সেটা কিন্তু সারবে। একে কি বলছে যে অ্যান্টিশরিক রিলিফ অনলি উইথ দ্য গ্রেটেস্ট ডিফিকাল্টি। এখানে মূল কথাটা হচ্ছে যে অ্যান্টিশরিক দিলে তবেই এটা সারবে, নাহলে সারবে না, অন্য কোনোভাবে এটা সারবে না। সাচ কেসে শুড বি আন্ডারটেকেন
by homeopathic physician as a curable only with the greatest caution and reserve. এই ধরনের কেসগুলো যখন আপনি নেবেন তখন আপনাকে খুব প্রচন্ড সতর্কতামূলক কাজ নিয়ে বলতে হবে এবং আপনাকে খুব নিয়ন্ত্রিত অবস্থায় খুব খুব মাথা ঠান্ডা করে নিয়ন্ত্রিত অবস্থায় আপনাকে কেন নিয়ন্ত্রিত কি জানেন তো? এইসব জটিল কেসগুলো ওষুধ দেওয়ার পর অনেক কিছু পরিবর্তন হয়, তখন আমার হাত চুলকায় ওষুধ দেওয়ার জন্য, বা এমন সিমটম চেঞ্জ হয়ে মনে হয় এটা তো এই ছিল, এটা এই হবে, বা ফট করে দিয়ে বলছেন ঘটনা হয়ে গেল। এই যে রিজার্ভ কথাটা, এইটা রিজার্ভ মানে কি? ওষুধ দেওয়ার ব্যাপারে তাকে রিজার্ভ হতে হবে। অ্যানিম্যান কিন্তু পরতে পরতে আমাদের কিন্তু শিখিয়ে দিয়েছেন এইসব কেসে কি আছে, চট করে ওষুধটা পুনরায় প্রয়োগ করবেন না জটিল কেসে। এটা সেই জটিল কেসে, ক্রনিক কেসের ক্ষেত্রে তো এইটাই তো স্বাভাবিক, আপনি করবেন না। আপাতত আমি এইটুকুই করলাম, আমি এর বেশি আর আজকে আলোচনা করছি না, অনেক রাত হয়ে গেছে। কেউ সিনিয়র যদি থাকেন তাহলে সেটা আপনি সংযোজন করুন, আর জুনিয়রদের যদি কোনো প্রশ্ন থাকে, আজকে যে জায়গাগুলো আলোচনা করেছি সারা জীবন কাজে লাগবে। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন অবশ্যই করতে পারে। আগে অ্যাডিংটা দেখে নাও। ধন্যবাদ স্যার। অ্যাডিংটা করাও সুমল্ল, তুমি করো। আচ্ছা স্যার, আগে অ্যাডিং হবে তো। সুমল্ল, অ্যাডিং এর কথাটা বলো, হ্যাঁ সিনিয়র কেউ থাকলে। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করুন। প্রশ্নটা পরে বাবা, আচ্ছা আগে তাহলে, সিনিয়রদের অ্যাড করতে বলো। আচ্ছা হ্যাঁ, যদি কোনো কেউ সিনিয়র অ্যাড করতে চান কিছু তাহলে বলুন। স্যার এখানে স্বপন ভুঁইয়া স্যার উপস্থিত আছেন। স্বপন ভুঁইয়া স্যার, আপনি যদি কিছু বলেন। হ্যাঁ স্যার বলুন। হ্যালো, ডিস্টার্ব। স্বপনের মনে হচ্ছে নেটে গন্ডগোল হচ্ছে, নেটটা যাচ্ছে আসছে। নেটের সমস্যা হচ্ছে। নেটের সমস্যা। এবারে এইবার শোনা যাচ্ছে, আবার গেছে। আমি তো বাইরে বেরিয়ে আরো নিচে যেতে যায়। এবারে শোনা যাচ্ছে স্যার, বলুন। এইবার শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা কথা হলো, আলোচনা তো খুবই ভালো হয়েছে। এবারে ওই যে রিচ ম্যান যেটা বলা হয়েছে, তো ওখানে যেটা ওদের অমিতাচার, যে যৌন জীবন, অনেক কথা এলো। কিন্তু আর একটা জিনিস যেটা, যে বাবা মার সঙ্গে কিন্তু ইমোশনাল যে বন্ডেজ, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কম থাকে না সেই রকম, সেখানে অনেক দূরত্ব থাকে। এবং আজকের দিনেও তাই। আজকের তো নিজেদের মধ্যে ইমোশনাল বন্ডেজ নেই তো সন্তানদের মধ্যে। তাদের যে দুজন আলাদা জায়গায় কাজ করছে, তারপর রাত্রে বাড়ি ফিরছে, আয়ার কাছে মানুষ হচ্ছে, যেটা রিচ ফ্যামিলিতে হয়। তো রিচ ফ্যামিলি গেল, কিন্তু পোর ফ্যামিলিতে তো হয়। তারাও তো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সারাদিন ঘুরছে। সেই বাচ্চাদের যে কেয়ার না, সেটা কিন্তু হয় না। এমনও দেখা গেছে সারাদিন কাজ করে, সকাল থেকে কাজ করছে, দুপুরে এসে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এবং বেশ মুখরোচক করে খাওয়া হচ্ছে। যে বাচ্চাটা সেটা খেতে পাচ্ছে না, সেটাও কিন্তু তাদের ভাবনার জায়গায় থাকে না। সেই জন্য এটা রিচ ফ্যামিলি যেমন বলেছে, তার মানে সেই একই কথা, যে পেশেন্টের যে জার্নিটা জানা, সে আজকের যে পজিশনটা এলো, সে কোন কোন অবস্থার মধ্য দিয়ে আজকের এলো, তার যে পার্সোনালিটির যে ডেভেলপমেন্ট হলো, তার যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো, তা কোন পরিস্থিতির মধ্যে, কোন স্বার্থ সামাজিক পরিস্থিতি, কোন পারিবারিক
অবস্থার মধ্য দিয়ে সেগুলো কিন্তু পুরোটা জানা দরকার, এবং প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু তার অসুস্থতার কারণ খুঁজে পাওয়া যায়। আরও যেটা কথা প্রায় সবাই বলে যে মেয়েটি বিয়ের পরে থেকে তার নানান সমস্যা দেখা দিবে। হ্যাঁ, এটা একেবারে ধরে নেওয়া হচ্ছে মেয়েটি মধ্যে কোনো রকম সেরকম কন্টামিনেশন ছিল না। কিন্তু ভাবুন তো, তার বাবার মধ্যে ছিল, সেই মায়ের ছিল সেই সন্তান, সেও তো মেয়ে হতে পারে, সে তো সেটাকে ক্যারি করে আনছে। সুতরাং ওই বিয়ের পরেই সমস্যা হলো মানে সেটাই শুধু হাইলাইট হবে তা কিন্তু নয়, তার আগের জায়গাটাও আমাদের বুঝতে হবে। এইটা আমি যেটুকু বুঝেছি বললাম। ধন্যবাদ সবাইকে, রাখলাম এখানে। খুব সুন্দর একটি সংযোজন করলেন স্যার আমাদের। আচ্ছা, এরপর আমরা পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে ডেকে নিচ্ছি, স্যার যদি কিছু বলেন। পার্থপ্রদীপ চৌধুরী স্যার। হ্যালো। নেট যাচ্ছে, আবার এসছে। হ্যাঁ হ্যাঁ, আমার নেটটা মাঝে মাঝে চলে যাচ্ছে, চলে আসছে। ও স্বপনও হ্যাঁ, এই তাই হচ্ছিল জায়গাটা, তো। হ্যাঁ হ্যাঁ ব্যাপক। এই খুব, যাই হোক এখন একটু বলে নি। বলিনি বলতে গিয়ে চলে গেছে। নেটটা আসলে আবার বলবো, আর নেটটা চলে গেলে স্টপ হয়ে থাকবো। যাই হোক, এই যে স্যামুয়েল হ্যানিম্যান, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্কস, ওই যে রিচার্ড হেলের যে বইটা, তুই তোর বারান্দার দিকে আয় না, তোর বাড়ির সামনের দিকটা আয় না, বৃষ্টি না হলে চলে আয়। এক রাজার রাজার যে চিকিৎসার সময়তে মধ্য রাজার চিকিৎসা, তুই জানলার কাছে আয়, তোর জানলার কাছে দরজা জানলা করে বৃষ্টি না পড়ে একটু বাইরে চলে আয়। ওই স্বপন বেরিয়ে এসেছিল মনে হচ্ছিল। সে কিন্তু আমি তো বেরিয়ে সুস্থ গিয়েছি। হয়, হ্যাঁ, পরে আবার সে কিন্তু অসুস্থ হয়ে, শোনা যাচ্ছে না কথা। পার্থ, তুই একটু বেরিয়ে এসে বল, তুই কথাটা খুব দামি হ্যানিম্যানের কথা বলছিস। চিকিৎসা, হ্যাঁ, এবং তুই সেই একটু বেরিয়ে রাজা এসে বল, সে সুস্থ, হ্যাঁ, তুই বেরিয়ে এসে বল, তোর খুব দামি কথা বলছিস, এটা সবার শোনা দরকার। বৃষ্টি না হলে ঘর থেকে বেরিয়ে আয়, বেরিয়ে এসে বল, খুব ভালো কথা বলছিস এটা। আর রিচার্ড হেলের বইতে আছে। হ্যাঁ, আর আজকালকার দিনে তো সেই রাজা নেই, কিন্তু ধনী লোক আছে, বকাটে ছেলেও আছে। তার থেকেও যেটা বড় কথা, ধনী বা এই জমিদার হওয়ার দরকার নেই। এখন আমরা দেখছি কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজের যে কাণ্ড, আরজি করের যে কাণ্ড, সন্দেশখালীর যে কাণ্ড, এই যে রাজনৈতিক দাদাদের যে প্রতিপত্তি, এই এই জায়গাটা কিন্তু আমাদের বোঝার দরকার আছে। এবং হেন কাজ নাই যে তারা পারে না। এরা যেমন একদিকে ডমিনেট করে, সেই রকম নিজেরা ওই ধরনের কিন্তু ভেনেরিয়াল ডিজিজেস কিন্তু নিজেরা আক্রান্ত হয়, সাপ্রেস্ট করে। আর একটা যে বিষয়, এইখানে যে দেখা যায় যে ধনী, আবার দেখা যায় কি, আমি এমনও দেখেছি আর কি আমার পেশেন্টের মধ্যে, তারা হয়তো সমাজের খুব উচ্চ স্তরে নয়, এটা পরে রিচ ম্যানের কথা বলা হয়েছে, পরের প্যারাগ্রাফেতে আবার গরিব লোকের কথাও হয়েছে। সেখানে কিন্তু আমি দেখেছি সকল যে বস্তি বাড়ির ছেলে হয়তো রিক্সো টানে বা কোনো কাজ করে, এই মাছের দোকানে মুরগির দোকানে কাজ করে, তাদেরও কিন্তু ওই বেশ্যা বাড়ি যাওয়ার একটা প্রবৃত্তি তাদের কিন্তু কেস টেকিং এর সময় আমার কাছে কিন্তু ধরা পড়েছে। এখনকার দিনে আবার ওপেন সেক্সের একটা কনসেপ্ট এসেছে। বিয়ের আগে এই ছেলে মেয়েদের যে অবাধ মেলামেশা, একসাথে থাকা, এখন এরা কি বলে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এবং তারা কিন্তু একসাথে জীবনযাপন করে বিফোর ম্যারেজ, এবং সবগুলো যে ম্যারেজ পর্যন্ত পরিণত হয় তা নয়।
এই যৌন সংসর্গ স্বপনের কথাটা শুনছিলাম, যে বিয়ের পরেই যে হয় তা নয়, এখনকার দিনে বিয়ের আগেও হয়। তাহলে আমাদের সর্বত্র এই কেস ট্রেকিং এর সময়তে আমাদের কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে খোঁজ খবর নেওয়া দরকার। আর এই যে বড় লোকের ছেলেদের এই টাকা পয়সা নেয়ার এবং যে এই দুরন্তপনা করা, হ্যাঁ, এই সবগুলো তো আছেই, সেটা এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতে হয়তো থাকবে। কিন্তু যে ওই রাজনৈতিক দাদাগিরি, এই থ্রেট কালচার যেটা, সেটা শুধুমাত্র কলেজে বলে নয়, সোসাইটিতেও রয়েছে কিন্তু এই জিনিস। আপনার কাছে কিছু সুযোগ দেওয়ার জন্যে তারা কিছু সুযোগ নেবে, আনডিউ অ্যাডভান্টেজ নেবে, এবং সেইটা এমনকি সেক্সুয়াল রিলেশনে পর্যন্ত চলে যায়। খুবই মানে দুর্ভাগ্যের কথা এইটাই। আর ওইগুলো, সেইগুলো আবার এই প্রবণতাটা আসে, সেও কিন্তু একটা বংশগতির ধারা। সেটা কিন্তু ওই বংশগতিতে তার যে ভেনেরিয়াল ডিজিজের যে সাপ্রেশন, তার কিন্তু ওই দিকে নিয়ে যায়। এই যে ওই উদাহরণটা দিল না অমর, যেটা যেটা আমরা বুড়িয়াতে একটা পেশেন্ট দেখতে গিয়েছিলাম, ওই যে ইয়ের কাকদ্বীপে বাড়ি, যাই হোক, নাম টাম করছি না, তা সেক্ষেত্রেও কিন্তু সেই ঘটনা হচ্ছে ওই রকম গন্ডগোলের। এখন সমাজেতে তারা কিন্তু অনেক সময় প্রতিষ্ঠিত হয়, ভালো নাম টাম আছে, আমরা সজ্জন ব্যক্তি, ভালো লোক বলে জানি। আসলে সাইকোটিক পেশেন্ট গুলো তার ভাষণের মধ্যে, তার বক্তব্যের মধ্যে সে যে কত সাধু পুরুষ, সেটা সে প্রকাশ করে। আমি এইরকম রাজনৈতিক দাদা দেখেছি, যারা কিন্তু প্রথমে আপনার সাথে আলাপন করার সময়তে নিজেদের শো করে তিনি কত ধার্মিক লোক, তাদের পূর্বপুরুষেরা কত কি উপকার করেছে, তাদের কি দান আছে সোসাইটির প্রতি বা দেশের প্রতি, অথচ তিনি একটা প্রকাণ্ড ধান্দাবাজ। সে ধান্দা নিয়ে এই সমস্ত সমাজে যত কিছু। আবার কেটে গিয়েছিল যে রিচার্ড হেলের যে বইয়েতে রয়েছে আর কি, যে সমাজের আমাদের এমন কোন প্রফেশন নেই যার সাথে মেডিকেল সায়েন্স জড়িত নয়। কাজেই যে যেখানেই কাজ করুক না কেন, আবার দেখুন এই যে বিভিন্ন রকম কোম্পানি যে কাজ দেখে, সেখানে যেমন একটা কাজের প্রেসার, এবং সেখানেও কিন্তু একটা প্রমোশনের জন্য এই সমস্ত বদমাইশির কথা, এগুলো আমরা কেস টেকিং করার সময় কিন্তু পেয়ে যাবেন। যাক, সুন্দর আলোচনা হয়েছে। আমাদের সদা সতর্ক কেস টেকিং এর প্রতি কিন্তু বিশ্বস্ত থাকতে হবে, এবং খুব আতিপাতি করে খুঁজতে হবে, এবং তার মানে এসেন্স যে রুব্রিকটা, সেইটার এগেনস্টে কি ওষুধ আছে, এবং ওষুধের যে মর্মবাণী একদম সেই পার্সোনালিটি অফ মেডিসিন অ্যান্ড পার্সোনালিটি অফ দ্য পেশেন্ট, এই দুটোর কিন্তু খুব মিল থাকা দরকার। সেটা শুধুমাত্র ফিজিক্যাল লেভেলেই কি হবে তা নয়, মেন্টাল লেভেলটা সব থেকে হাইয়েস্ট ইম্পর্টেন্ট। ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা হচ্ছে কনিক ডিজিজের। এরপরে দেখো আর কোনো কোশ্চেন, স্যার। কারো কোন প্রশ্ন হ্যাঁ, থাকলে তার উত্তর দেবো। খুব ভালো সংযোজন করলেন স্যার। আচ্ছা, আমরা এরপর স্যার হয়তো নেটওয়ার্কের জন্য শোনা যাচ্ছে না স্যারকে আর। আচ্ছা, আমরা এবার প্রশ্ন প্রশ্ন নেব। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আজকে যতটুকু আলোচনা হলো, আপনারা যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন, না হলে আমরা আলোচনা শেষ করব, কারণ অনেকটা সময় হয়ে গেছে। কারো কি কোনো প্রশ্ন আছে যতটুকু আমরা আলোচনা হলো? আমরা বেশি রাত তো করতে চাই না। আচ্ছা, অমরদার কাছে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে ওই যে অমরদা লাস্টের দিকে বললেন না একটা অ্যান্টিসোরিক দেবো, ওই জায়গাটা আরেকটু যদি পরিষ্কার করে বলেন তাহলে হয়। ওটা হ্যানিম্যান বলেছেন, হ্যানিম্যান বলেছেন যে অ্যান্টিশরিক ছাড়া এই ধরনের পেশেন্ট গুলোকে সারানো যাবে না। এটা তো হ্যানিম্যান বলেছে, আমি বলিনি, ওটা বইয়ে আছে তো। না না, আমি বলতে চাইছি ওই ক্ষেত্রে এখন এখানে হ্যানিম্যান অ্যান্টিশরিক বলেছেন। হ্যানিম্যান প্রত্যেকটা কর্নারে টর্চ ফেলে ফেলে কিন্তু এই জিনিসগুলো দেখিয়ে দিয়ে গেছেন। এইগুলো সত্যি এবারে আমরা তো সিলেবাসে এইগুলো ছিল না, এবং আমরা এইগুলো যে পড়ে সত্যি আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। এর জন্য তো দর্পণের যারা এইটা চালাচ্ছে তাদের এবং
মূল যে চালাচ্ছে অমর, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তো ভালো স্বপ্ন, খুব ভালো বলেছে। নেটের বড় সমস্যা, এইটুকু বললাম। ধন্যবাদ সকলকে, আচ্ছা, শুভরাত্রি। এখানে স্যার, এখানে হ্যানিম্যান অ্যান্টিসোরিক বলেছেন তো, অ্যান্টি সিপিলিটিক আসবে না বা অ্যান্টি সাইকোটিক আসবে না এই কথাও বলা যায় না, কারণ কোনো কিছু হোমিওপ্যাথিতে ফিক্সড নয়। তবে হ্যানিম্যান তখন তার যা অবজারভেশন, তখন তো এতটা পলিউশন ছিল না, তখন অ্যান্টিসোরিকের কথা ওই কারণেই উনি বলেছেন। ফলে সোজা কথা একটা অ্যান্টি মায়াজামের ট্রিটমেন্ট দরকার, এইটা হচ্ছে সোজা কথা। এটা এইভাবে বুঝলে খুব সুবিধা হয়। হ্যাঁ, ধন্যবাদ দাদা। এবারে পরিষ্কার হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, কারণ আমি যে একটা শুধু সিমটম দেখে তো দেবো না, সিমটমের মধ্যে দেখতে হবে তার ক্ল্যারিটি আছে কিনা, তার পেস্টটা কেমন, কিভাবে সে রোগটা এগিয়েছে, তার হচ্ছে তারপরে তার সাকসেসের সেই সময় অর্ডার। বলছেন 8 ভাগের 7 ভাগ হচ্ছে সোডা, 8 ভাগের এখন 7 বলা ভাগ যাবে না। সোডা ছিল সেই সময়তে। আর এখন তো এখন মিক্সড মায়াজামের রাজত্ব। না, আরেকটা ব্যাপার ছিল, এখন মিক্সড অ্যানিম্যান তো মায়াজামের রাজত্ব, তখন 7-এর 8 ভাগ। আরেকটা ব্যাপার শোন, অ্যানিম্যান সেই সময় কিন্তু 7-এর 8 ভাগ ছিল শরীর। ওটার মধ্যে একটু গন্ডগোল আছে। ব্যাপার হচ্ছে যে হ্যানিম্যান ইয়ে সাইকোসিস আর সিফিলিসের কটা সিমটম আবিষ্কার করেছিলেন? করতে পারেননি তো, যার জন্য বহু শরিক ম্যানিফেস্টেশন বলা হচ্ছে, সেইগুলো সব সাইকোটিক সিফিলিটিক ওর সঙ্গে জুড়ে বসে আছে। এটা অ্যানিম্যান করতে পারেননি এই জায়গাটা। আর আমরা এটা পরবর্তী পড়তে গেলে আমরা জানতে পারবো, তুই পড়ে দেখিস। একদম, না না, এটা তো বটেই, ঠিকই, একদম। ওটা শুধু আইডেন্টিফাই করতে পেরেছেন উনি। একদম একদম। এবং হ্যানিম্যান যে আইডেন্টিফাই করেছে ওখানে সাইকোসিস, তুই বল ওইটার উপর তুই কি ওষুধ দিবি? ওখানে সুজা আর নাইট্রিক অ্যাসিডের কথা বলেছে, এছাড়া কি আর অ্যান্টিসাইকোটিক হয় না? হয়তো শুনতে পাইনি মনে হচ্ছে। এটা তো যেটা যে করি যে আবার যেই চাইলেন ওইটা অনেকটা ক্লিয়ার করেছেন। হ্যাঁ যেই চাইলেন ওইটা অনেক ক্লিয়ার করেছেন। হ্যাঁ, অনেকটা ক্লিয়ার করেছেন। আচ্ছা স্যার, কোনো আর কি, হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আপনারা করুন। আর কি কারো কোনো প্রশ্ন আছে? নেই স্যার। তাহলে আচ্ছা, শুভরাত্রি জানিয়ে দিই প্রশ্ন নেই সবাইকে। স্যারকে। হ্যাঁ স্যার, অনুমতি নিয়ে আমরা আলোচনা শেষ করব। তাহলে সকলকে শুভরাত্রি জানাই, সকলে ভালো থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকেও ক্লাস আছে, কালকে আমিউদ্দিন স্যারের ক্লাস আছে।